বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 23 বস্তা নথিপত্র জব্দ। 5 দেশে নতুন অবৈধ সম্পদের খোঁজ পেল দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য সম্বলিত 23 বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় 582টি সম্পদের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন এবং কম্বোডিয়াতেও তার অবৈধ সম্পত্তির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। এরপর জানাবো, রাবিতে শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতি দাবি না মানলে সোমবার কমপ্লিট শাটডাউন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি, পোষ্যকোটা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। আজ 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি শুরু করেছেন। এদিকে কোন পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে হবে বললেন প্রেস সচিব। আগামীর বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না সে বিষয়টি রাজনৈতিক দলগুলো তারা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সরকারের কথা না বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বিশ্ববিদ্যালয় কি এতিমখানা নাকি যে সেখানে 100টি খাট দিতে হবে? প্রশ্ন রুহুল কবির রিজভীর। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100টি লোহার খাট শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে। অনেক জায়গায় খাট ভেঙে গিয়েছিল এবং শিক্ষার্থীরা অনেকেই ফ্লোরে ঘুমাতে বাধ্য হয়েছিল। তাদেরকে এই খাটগুলো জামাত ইসলামের পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে। তবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কি এতিমখানা যে এখানে জামাতের পক্ষ থেকে এই ধরনের জিনিস উপহার দিতে হবে? এবং সর্বশেষ জানাবো, ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে গোলাগুলি, বেশ কয়েকজন নিহত। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে আবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এ অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, আজ ভারত ও পাকিস্তানের মধ্যে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ রয়েছে। তার আগেই দুই দেশের মধ্যে আবার এই ধরনের গোলাগুলি নতুন করে আবার আতঙ্ক সৃষ্টি করল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ারের মাধ্যমে বিশ্ববাসীকেও জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সাবেক ভূমিমন্ত্রীর 23 বস্তা আলামত জব্দ। 5 দেশে নতুন অবৈধ সম্পদের খোঁজ পেল দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল অবৈধ সম্পদের তথ্য সম্বলিত 23 বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরের 582টি সম্পদের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়াতেও তার অবৈধ সম্পত্তির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার 20 সেপ্টেম্বর গভীর রাতে চট্টগ্রাম কর্ণফুলী থানার শিকল বাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে আরামিট গ্রুপের মালিকানাধীন এই নথি উদ্ধার করা হয়। আজ দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্র থেকে জানা গেছে, রাত 4:15 স্থায়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ ও অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত নথিতে বিদেশে বাড়ি কেনা, ভাড়া থেকে আয়, রক্ষণাবেক্ষণ খরচ ও মানি লন্ডারিং এর সুস্পষ্ট আলামত রয়েছে। দুদকের অনুসন্ধান থেকে জানা গেছে, 16 সেপ্টেম্বর কালুরঘাটের আরামিটা গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে নথিগুলো সরিয়ে নিজের বাড়িতে নিয়ে যান ইউসিবিএল এর চেয়ারম্যান রুকমিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার। পরে 18 সেপ্টেম্বর দুদকের অভিযানের আগে তিনি বস্তা ও নথিগুলো পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন। সেজন্য সে
সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে তারপর বিদেশে তিনি অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন। তিনি একাই যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন তার মতো এত পরিমাণ অর্থ কেউ আর পাচার করেনি। সবথেকে বেশি পাচার করেছে সাইফুল ইসলাম, যিনি এস আলম গ্রুপের কর্ণধর ছিলেন। সাইফুল ইসলাম বিদেশে প্রচুর টাকা পাচার করেছে। রাবিতে শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতি দাবি না মানলে সোমবার কমপ্লিট শাটডাউন। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি পোষ্যকোটা পুনর্বহাল এবং শিক্ষকদের লাঞ্ছনার বিচারের দাবিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। আজ 9:30 থেকে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি পালন শুরু করেন। দাবি আদায়ে পূর্ব পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি মানা না হলে সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। তাদের একটি দাবি, সেটি হচ্ছে তারা আবার বিশ্ববিদ্যালয় পোষ্যকোটা বহাল চায়। কিন্তু গতরাতে বিশেষ করে বিএনপির ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীরা পোষ্যকোটার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে শুরু করে। শেষ পর্যন্ত কোনো উপায়ন্ত না দেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের জন্য যে পোষ্যকোটা অর্থাৎ যে সব কোটার মাধ্যমে শিক্ষক বা ওই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ব্যক্তিদের সন্তানেরা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত, সুতরাং সেই বিষয়টি বাতিল করে দিতে বাধ্য হয়েছে। এ অবস্থায় নতুন করে সেখানে যদি আবার আন্দোলন শুরু হয় তাহলে সেটা খুবই বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে বললেন প্রেস সচিব। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর কারণ বাজারে দ্য ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশন এর জরিপে ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতি নির্বাচন, তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলে মনে করেন তিনি। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটি জরিপ প্রকাশ করে এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না 56% আর পিআর চায় 21% এবং চায় না 22% মানুষ। জরিপে অংশ নেয়া 10,413 জন, এতে 69.9% উত্তরদাতা মনে করে অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনে সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে। তবে এই পদ্ধতিতে কারা ভোট দিয়েছিল সেটি জানার বিষয়, কারণ আমার জানা মতে এই পদ্ধতিতে আমি নিজেও অংশগ্রহণ করিনি, সুতরাং কারা ভোট দিয়েছিল এ বিষয়ে সেটি আমার বোধগম্য নয়। আমার মতো একজন নাগরিক যেহেতু ভোট দেয়নি, আমি বলতে পারি এই ভোটটি নিরপেক্ষ হতে পারে না। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে 100 খাট সহায়তা দিয়ে ফলাওভাবে প্রচার চালাবে জামাত ইসলাম। আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপর আলোচনা সভায় কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যুতে রিজভী বলেন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোতে জরিমানা আদায়ের অধিকার কি তা রয়েছে? এরপরও কিন্তু তিনি জরিমানা আদায় করছেন, সেই টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এটার কি কোনো আইনগত ভিত্তি রয়েছে? অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বরাবরই আমরা দেখছি এদের কর্মকাণ্ড হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা। আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে, এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে সেখানে 100টি লোহার খাট কিনে দিবেন, ডাইনিং টেবিল দিবেন। এটা জামাত ইসলামের একটি রাজনৈতিক পলিসি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তবে তাকে প্রশ্ন করা হলে তাহলে বিএনপির পক্ষ থেকে এতদিন কিছু দেয়া হয়নি কেন, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনারাও কেন দিচ্ছেন না ১০০টি খাট? এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি।